যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, এ কথাটা তো আমরাই বলছি বামপন্থীরা। সংখ্যাগরিষ্ঠের হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, সংখ্যালঘুকে নিয়ে রাজনীতি করছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি পশ্চিমবাংলার মা বোনেদের আমাদের জিজ্ঞাসা করেন অর্থনৈতিক সহায়তা চাওয়ার সঙ্গে সঙ্গে মূল কি চাও? ১,৫০০ টাকার ভাতাতে কিছু হয় কারোর? কোনো একটা ভাতা স্থায়ী চাকরির সমাধান হতেই পারে না। কাজ দিক, আমরা কাজ চাই। তখন প্রত্যেকেই বলবেন কিন্তু কাজ চান। বাম আর শূন্য থাকবে না। বিজেপির ভোটার বা তৃণমূলের ভোটার সিপিএম কে কেন ভোট দেবে? আপনাকে যদি আমি সোজা আপনি অঙ্কের ভাষায় যান, ভোট তো শুধু আবেগ না, ভোট তো শুধু মাইক প্রচার, লিফলেট বন্টন, দেয়াল লেখা না, ভোটের মধ্যেও তো অঙ্ক আছে। এমন একটা ভোটে বামপন্থীরা যাচ্ছে যেখানে লোকসভা এবং বিধানসভায় তাদের প্রতিনিধি শূন্য। এই লড়াইটা পার্টিকুলারলি আপনাদের জন্য কতটা টাফ? যন্ত্রণা হয় না? আমাকে তো প্রতিদিন কুরে কুরে খায়। লাল ঝান্ডার লোকেদেরই তো সারা পৃথিবীর ইতিহাসে শিক্ষা। আমি তাদের প্রত্যাশা করছি একজন নীতি সম্পন্ন মানুষ হিসেবে যে ঝান্ডাটাকে জোরে হাঁটা শুরু করেছি, আমার শেষ যাত্রাতেই আমার বুকের উপর থাকবে আমার সেই ঝান্ডাটা, তার লাল ঝান্ডাটা। নমস্কার, আজকের অনুষ্ঠানের অতিথি দেবাশিস রক্ষিত, বীজপুরের সিপিআইএম প্রার্থী। আপনাদের অনেকের পরিচিত ববিদা। তার সাথে কি কি গল্প হলো সেটা চলুন দেখা যাক। গল্প হলো বামপন্থা নিয়ে, গল্প হলো বীজপুরের সিপিআইএম এবং উত্তর 24 পরগনার সিপিআইএম নিয়ে। তো পুরো আড্ডাটা আপনাদের কেমন লাগে শেয়ার করলাম সেই জন্য। সো প্রথমেই জিজ্ঞেস করব, সামনে ভোট, কেমন আছেন? ব্যস্ততা কেমন চলছে আপনার? চলছে ব্যস্ততা, সকালে উঠেই বেরোনো, আবার কিছু সময়ের জন্য বিশ্রাম, আবার বিকালেও বেরোনো। ফলে সারাদিন মানুষ আর মানুষ, আর মানুষের মধ্যেই আমি আছি। এটা আমার কাছে ব্যস্ততা মনে হচ্ছে না, এটা আমার কাছে মনে হচ্ছে যে পাওয়া, প্রাপ্তি। কারণ এত মানুষের ভালোবাসা, এত মানুষের উচ্ছ্বাস এবং আবেগ আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ববিদা, একটা কথা বলুন, সেটা হচ্ছে যে ধরুন একটা বাইনারি তৈরি হয়ে গেছে যে হয় আমি তৃণমূল, মানে হয় আমি এই যে 15 বছর ধরে সরকারে রয়েছে, বিভিন্ন ভাতা, বিভিন্ন তার সরকারের কাজ, সেগুলোর পক্ষে, নালে আমি তার বিরুদ্ধে। সেখানে বিভিন্ন ইস্যু আসতে পারে তৃণমূলের বিরুদ্ধে, যেমন করাপশান বা ইত্যাদি ইত্যাদি। এই বিরুদ্ধের যে বাইনারিটা আছে, এটা কোনোভাবে গিয়ে বিজেপির দিকে দাঁড়াচ্ছে যে আমি যদি তৃণমূল বিরোধী হই সেখানে আমি বিজেপির পক্ষে হয়ে যাব, আর যদি আমি তৃণমূলের পক্ষে হই তাহলে আমি তৃণমূলকে ভোটটা দেবো। সিপিআইএম এইখানে জায়গাটা করবে কি করে? অবশ্যই করবে। দেখুন, বিজ্ঞানের নিয়মে সূর্যোদয় হয়, আবার সূর্য অস্তও হয়। নদীর দিকে দাঁড়ালে, গঙ্গার সামনে দাঁড়ালে আপনি দেখবেন জল বহমান। ফলে পরিবর্তনশীল তো দুনিয়া। এই পরিবর্তনশীল দুনিয়ায় যখন শুরু করেছিল সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল মুদ্রার এপিট এবং ওপিট, যখন সিপিএম বা আমরা রাস্তায় নেমে বলা শুরু করেছিলাম মোদি এবং মমতা একটা ব্রিজের উপরই দাঁড়িয়ে আছে দুই প্রান্তে, যে ব্রিজটা তৈরি করেছে আরএসএস, আমরা যখন বলেছিলাম যাহা 56 তাহা 59, কথাটা কিন্তু আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে। এবং আইপ্যাকের ঘটনার পর এটা কিন্তু উদ্ভাসিত হয়েছে, আরও এস্টাবলিশড হয়েছে। ফলে বাইনারি কাটছে। আপনার সবচেয়ে বড় প্রশ্ন যে কথাটাকে আপনি উত্থাপিত করেছেন, ভাতা, আমি বলেছি ভাতা না। শব্দ চয়নের মধ্যে থেকেও মানুষের কাছে পৌঁছতে হবে যাতে সে আঘাতপ্রাপ্ত না হয়। আমি বলি ভাতা না। ভাতার শব্দের পেছনে যেন একটা খানিকটা ক্রয় করার মতন বিষয় থাকে, কারণ এই ভাতাগুলো তো বাড়ে ভোটের সময়। ফলে আমি এটাকে ভাতা বলতে আমার খুবই আপত্তি আছে। আমি বলি অর্থনৈতিক সহায়তা। তাহলে অর্থনৈতিক সহায়তাটা কি শুধু অর্থনীতির মূল্যে হবে? অর্থনীতির মূল্যে যেমন হবে, তার সঙ্গে সঙ্গে সেলফ রিলায়েন্স অর্থাৎ স্বনির্ভরতার প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আপনি যদি শুধু না বলেন তাহলে সেটা মানুষ গ্রহণ করবেন। আমি খারাপটা বলছি, যেমন এটা খারাপ, এটা খারাপ, তাহলে কি করব আমি, ভালোটা কি, সেটাও মানুষের কাছে আমাকে কিন্তু তুলে ধরতে হবে। অর্থাৎ জনতাই কিন্তু বিচার করবে যে খারাপটাকে ছেড়ে দিয়ে আমি যখন যাব,
হুম। তখন আমার কাছে যে নতুন কথাটা বলা হচ্ছে বা বিকল্প যেটা বলা হচ্ছে সেটা কত জাস্টিফিয়েবল। সিপিএম এর বিকল্পটা কি? সিগনিফিকেন্ট বিকল্প, ইয়াস, যে ভাতা, যেটা আমি আপত্তি করেছি, অর্থনৈতিক সহায়তা আমি দেব, হুম সারা বছরে দেব, এটা যেমন একটা পার্ট। ধরুন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে কী থাকে, প্রাইস ইন্ডেক্সটা একটা ফ্যাক্টর, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে এটা রিলেটেড। তাহলে এইটা যদি বিচার্য হয়, তাহলে আমি অর্থনৈতিক সহায়তা দেওয়ার সময় আমি প্রাইস ইন্ডেক্সটাকেও এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টাকেও কাউন্টে আনবো। ১,৫০০ টাকায় সত্যি কি আমার মা বোনেদের প্রকৃত অর্থনৈতিক সহায়তা হতে পারছে? এটা প্রশ্ন। তাহলে কি করা উচিত? বিকল্পটা হওয়া উচিত অর্থনৈতিক সহায়তাটাকে পরিস্থিতির নিরিখে ইভ্যালুয়েট করে তাকে এনহ্যান্স করতে হবে, বৃদ্ধি করতে হবে, যাতে যেটা তার নিডসকে পূরণ করতে পারে, যেটা তার সামঞ্জস্য পূরণ করতে পারে। ফলে আমার নির্দিষ্ট কথা, বামপন্থীদের যদি সরকার হয় তাহলে অর্থনৈতিক সহায়তাটা তদানীন্তন বাজার মূল্যের সঙ্গেই সামঞ্জস্য রেখেই তার বৃদ্ধি হবে, এবং সেটা হবে সারা বছর ধরে। কোনো নির্বাচনী আউটলুক থেকে কখনো এটা কাজটা করাটা ঠিক হবে না। এটা এক। দুই স্বনির্ভর করতে হবে। আপনি যদি পশ্চিমবাংলার মা বোনেদের আমাদের জিজ্ঞাসা করেন যে তোমরা অর্থনৈতিক সহায়তা চাওয়ার সঙ্গে সঙ্গে মূল কি চাও, তখন প্রত্যেকেই বলবেন কিন্তু কাজ চান। আমরা যখন বাড়ি বাড়ি মায়েদের কাছে গেছি, তখন মায়েরা বলছেন আমরা অর্থনৈতিক সহায়তা পাচ্ছি ঠিকই, কিন্তু ছেলেটার যদি একটু কাজ হতো, মেয়েটার যদি কাজ হতো, তাহলে এটা কিন্তু আমার এই অর্থনৈতিক সহায়তার থেকে অনেক বেশি হতো। ফলে স্বনির্ভরতার প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আজকে দেখা যাচ্ছে মাইক্রোফিন্যান্সের জেরে মা বোনে মহিলারা ভীষণভাবে এদের দ্বারা প্রতারিত হচ্ছে। তাহলে মাইক্রোফিন্যান্সের যে ঋণ এই মা বোনেদের জর্জরিত করেছে, আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে, অক্টোপাসের মতো তাকে জড়িয়ে ধরেছে, তার থেকে তাকে মুক্তি দিতে হবে। ফলে মাইক্রোফিন্যান্সের সমস্ত ঋণ তার মুকুব করতে হবে। মাইক্রোফিন্যান্স সংস্থাগুলিকে সরকারি বিধিবদ্ধতার মধ্যে রেগুলেশনসের মধ্যে আনতে হবে। ৩, তাহলে বিকল্প কি? তা তো সে তো অর্থনৈতিকগতভাবে দুর্বল বলে নিজে পায়ে দাঁড়ানোর জন্য মাইক্রোফিন্যান্সের সঙ্গে ঋণ দিয়েছে। তাহলে আমার কাজ কি? আমি তো সমস্যাটা আইডেন্টিফাই করেছি যে তাকে স্বনির্ভর হওয়ার জন্য তার অর্থনৈতিক সাহায্য প্রয়োজন। তাহলে তোমাকে অল্টারনেটিভ ঋণের ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে। প্রথম 2 বছর পুরো যে ঋণ ফ্রি দিয়ে তাকে সাপোর্ট দিতে হবে তাকে দাঁড়ানোর জন্য। পরের 2 বছরে ধীরে ধীরে দাঁড়ানোর সময় একটা মিনিমাম চার্জ তার উপরে করা হবে। এইখানে আপনাকে একটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন রাজ্য সরকারের উচ্চ পদে ছিলেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ছিলেন, অ্যাকাউন্টস দেখেছেন। আপনার কাছে এই প্ল্যানিং, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো সহজ, আপনি বুঝতে পারবেন। অর্থনীতি বা অ্যাকাউন্টসের সোকল্ড শক্ত শক্ত বিষয়গুলো আপনার মাথায় ঢোকে। আমি বলছি যে রাজনীতিতে তো একটা মাস পিপলকে ইনফ্লুয়েন্স করতে হয়। ধর্ম আসছে, চটকদারি বিভিন্ন সিনেমা আর্টিস্ট, বিভিন্ন গান বাজনা আসছে, অনুষ্ঠান আসছে, লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। সেইখানে দাঁড়িয়ে এই জেনুইন ইস্যুগুলো কি সত্যিকারের মানুষের মাথায় ঢোকানো এই 1-1.5 মাসে সম্ভব আপনি মনে করেন? আচ্ছা, আমার এ প্রসঙ্গে খুব সুনির্দিষ্ট কথা আছে। আচ্ছা, ধর্ম সম্পর্কে যে টাকা উড়ে মানুষকে কিনতে চাইছে, এই কথাগুলো কি বামপন্থীরা শুধু নির্বাচনের সময় বলছে, না আমাদের ধারাবাহিক কার্যক্রমের মধ্যে? যে প্রশ্নটা আপনি পূর্বে আমার কাছে জানতে চেয়েছিলেন, বাইনারি ভাঙার প্রশ্নটা, সেটা আমরা কিন্তু 11 সালের পর থেকে 14 সাল যখন বিজেপি ক্ষমতায় আসলো তখন থেকে কিন্তু আমরা কথাটা বলতে শুরু করেছি। অর্থাৎ বলতে 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 আজকে কিন্তু এটা একটা স্টেক নিয়ে নিয়েছে। ঠিক এই যে টাকা উঠছে, এই যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, এ কথাটা তো আমরাই বলছি বামপন্থীরা। আমরাই তো বলছি যে সংখ্যাগরিষ্ঠের যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, সংখ্যালঘুকে নিয়ে রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বাইনারি বা সেটিং, তাকে টিকিয়ে রাখতে গেলে এটাই তো তাদের কাছে সবচেয়ে বড় উইপেন, অস্ত্র। তার বাইরে তারা যাবেন কিছু।
ফলে এর বাইরে কথাগুলো বলছি দেখেই তো মানুষরা এখনো মনে করছে বামপন্থীরাই প্রাসঙ্গিক। এখনো তো বাজারে এবারে কথাটা এসেছে, আগে ভালো ছিলাম, সেই জন্যই তো এবারের বামপন্থীদের একটা বড় নির্বাচনের সময় হচ্ছে যে মানুষের কাছে আহ্বান রেখেছেন যে সেটা হচ্ছে বামপন্থার পুনরুজ্জীবন। সুতরাং কিন্তু আমাদের এখানে একটা বিশ্বাস, ব্যাপার আছে, সেটা হচ্ছে অদ্ভুতভাবে আহ, তৃণমূল বলার চেষ্টা করছে যে আমরা তৃণমূল কংগ্রেস বেসিক্যালি বামপন্থী আমরাই, বামপন্থা শুধুমাত্র সিপিআইএম এর একার সম্পত্তি নয়। আবার তৃণমূলের আর একটাও বক্তব্য যে সিপিএম এর ভোটটা অর্থাৎ বামের ভোটটা নাকি ইচ্ছা করে আপনারা রামে ট্রান্সফার করে দিয়েছেন। বহু তৃণমূল নেতা আমার এই শোতেই বলে গেছেন যে সিপিএম ইচ্ছা করে নিজেদের ভোটটাকে বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে। সেটা কেন করেছেন বা না করেছেন তার দীর্ঘ ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না, আপনার থেকেই আমি ব্যাখ্যা শুনবো। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা এই নির্বাচনের আগে স্পেসিফিক্যালি কোন পজিশনে দাঁড়িয়ে আছেন, আপনাদের আহ্বান টুয়ার্ডস যারা তৃণমূলের সাপোর্টার আছে তাদের কাছে কি, আর আপনাদের আহ্বান যারা বিজেপির সাপোর্টার আছে তাদের কাছে কি, যাদের ভোটটা আপনারা পেয়ে আবার জিততে চেষ্টা করবেন। প্রথম কথা আমি আপনাকে বলেছি, তাহলে বামপন্থাই কিন্তু পশ্চিমবঙ্গে মূল হচ্ছে যে নির্ণায়ক শক্তি। সিপিআইএম সম্পর্কে মানুষের কিন্তু এটা বদ্ধমূল ধারণা, এবং এটা কিন্তু হচ্ছে সঞ্জাত আছে পশ্চিমবাংলার মাটিতে, যে সেটা হচ্ছে যে লাল ঝান্ডা নিয়ে লড়াই করে। অনেক রাজনৈতিক লাল ঝান্ডার দল আছেন, কিন্তু বামপন্থীদের পশ্চিমবাংলাতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে এক নম্বর দলই হচ্ছে মূল সিপিআইএম। দল সিপিআইএম। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। দু নম্বর বিষয়টা আপনি যেটা বলছেন যে সেটা হচ্ছে, তো দেখুন, ভোটার কিন্তু একদম কারো সিন্ধুকে রাখা হচ্ছে যে সম্পদ কিন্তু না। এক সময় আমরা 50-52 এরকম ভোট পেয়েছি, বিজেপি কতটুকু ভোট পেয়েছে, তৃণমূল কতটুকু ভোট পেয়েছে। তাহলে এই যে ভোটার যে পরিবর্তিত হয়েছে, এটাই তো হচ্ছে আসলে আমাদেরকে যেতে হবে এই জায়গাটা থেকে। তাহলে ভোটার অনেক কিছু বিষয়কে হচ্ছে যে নির্দিষ্টভাবে চিহ্নিত করেছে। কমিউনাল রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মেরুকরণের রাজনীতি, বাইনারি হচ্ছে যে একটা ফ্যাক্টর হয়েছে, এটাকে অস্বীকার করতে পারে না। ধরুন আমি বামপন্থী, রাম রহিমের ঐক্য চাই, কিন্তু মমতা বা মোদির কাছে তো সেই দায়বদ্ধতা নেই, বিজেপি বা তৃণমূলের কাছে। ফলে আমাকে এই কথাটা আমাকে বলতে হবে, কারণ আমি এটা বিশ্বাস করি বলে। ভোটের রাজনীতিতে আমি হেরে যেতে পারি, আমাদের ভোট কম হয়েছে, সেটা জেনেও কিন্তু আমরা এই ধরনের কমিউনাল রাজনীতির পথে হাঁটিনি। আমরা জানি যে একদিন সূর্যের ভোর হবেই, ফলে আমাদের সময় লাগছে, কিন্তু আমরা কিন্তু বিস্মৃত হইনি। আমরা কিন্তু রাস্তায় থেকেছি, লকডাউন থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমরা রাস্তায় থেকেছি। আমাদের কাছে, মানুষের কাছে অন্ততপক্ষে লোকে বোঝে যে দেখুন, অক্সিজেন সিলিন্ডারটা রাত্রিরে প্রয়োজন, রক্ত দিতে যাওয়ার প্রয়োজন, এটা কিন্তু লোকে প্রথমে বামপন্থীদেরই খোঁজে। এই যে বাম আর শূন্য থাকবে না, তাহলে বিজেপির ভোটার বা তৃণমূলের ভোটার সিপিএমকে কেন ভোট দেবে? আপনার কাছে যদি 2-3টে বেসিক উত্তর চাই, আপনার কাছে আছে? ধরুন, বাম ভোটারদের মধ্যে থেকে যেটা আপনারা বলছেন, সেটা হচ্ছে যে কথাটা প্রচলিত অর্থে বাম হচ্ছে যে রাম হয়েছে। দেখুন, তৃণমূল যে ধরনের অত্যাচার বা আক্রমণ করেছে, ফলে সেক্ষেত্রে আমাদের একটা প্রোটেকশন আমরা তাদের দিতে পারি, রক্ষা করতে পারি। দিল্লিতে মোদী সরকার আসার পরে তারা ভেবেছিল যে দিল্লিতে মোদী আছে, বিজেপি তৃণমূলকে হচ্ছে যে প্রকৃত শায়েস্তা করতে পারবে, বিজেপি হবে হচ্ছে তৃণমূলের বিকল্প। কিন্তু একটার পর একটা নির্বাচন আপনি খেয়াল করে দেখুন, 19-এর পর থেকে আপনি 19 সালেও হারাতে পারলো না, 21 সালেও পারলো না, 22-এর পৌরসভা নির্বাচনেও পারলো না, 23-এর পঞ্চায়েত নির্বাচনেও পারলো না, 24-এও পারলো না। ফলে ধীরে 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 কিন্তু মানুষ উপলব্ধি করতে শুরু করছে, যা সে ভেবেছিল বিজেপিকে দিয়ে হতে পারে, সেটা সে কিন্তু হচ্ছে যে সম্ভব হচ্ছে না। ফলে সে কারণেই বামপন্থীদের দিক থেকে আবার এই জন্যই বামপন্থার পুনরুজ্জীবন ঘটবে। আমি আপনাকে যে কারণে বলছি যে ভোটার অনেক কিছু বিশ্লেষণ করেই হচ্ছে যে কিন্তু ভোট দেন, ভোটার কিন্তু চটজলদি কিন্তু সিদ্ধান্ত নেন না। ফলে আমাদের বিশ্বাস এই অংশটার মধ্যে থেকেও আসবে। আবার আপনারা খেয়াল করে দেখবেন যে নো ভোট টু বিজেপি ইস্যু করে
একটা অংশের ভোট কিন্তু তৃণমূলে গিয়েছিল, কিন্তু তারাও কিন্তু বুঝছে যে তৃণমূলও কিন্তু বিজেপির বিরুদ্ধে যে কথা মুখে বলছে আসলে আন্তরিকভাবে লড়াই কিন্তু তারা বিজেপির পক্ষে নেই। এই ভোটারদের মধ্যে একটা বড় অংশ অসাম্প্রদায়িক আছেন, ফলে তারাও কিন্তু ধীরে ধীরে হচ্ছে যে ব্যাক করবেন, এটা আমাদের কাছে বিশ্বাস। সেই কারণেই তো শূন্য থাকবে না কথাটাকে কেন উঠছে, থাকবে না এই কারণের জন্যই, কারণ মানুষ বুঝেছে একটা জিরো ব্যালেন্স থেকে একটা দল, একটা কোনো বিধানসভায় প্রতিনিধিত্ব নেই, লোকসভাতেও যেই সেই জায়গা থেকে একটা দল এইরকম একটা লড়াইয়ে গেছে, যে দলটা সম্পর্কে আবার বলা হচ্ছে আমরা তো এমনিতেই আমাদের প্রাক্তন নেতৃত্বরা এই স্লোগান দেননি, এই রণধ্বনি দিয়েছেন তো এই কারণে সেই বিশ্বাসবোধ মানুষের প্রতি আছে যে বামপন্থার পুনরুজ্জীবন ঘটানো যাবে। আপনি বীজপুরে দাঁড়িয়েছেন, এমন একটা কেন্দ্র যেখানে গতবারে মুকুল রায়ের ছেলে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, শুভ্রাংশু। এবছরে যদিও ক্যান্ডিডেট পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটা আলোচনায় থাকা কেন্দ্র। এবং এটাও বাস্তব যে গতবার লোকসভা ভোটে খুব বেশি আশানুরূপ ফল, লোকসভার ভোটে যদি বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করা হয়, খুব বেশি আশানুরূপ ফল ছিল না, যেখান থেকে বামপন্থীদের অনেকটা লড়াই করতে হবে যদি এই সিটটা আপনাকে জিততে হয়। আমি দুটো প্রশ্ন করব। প্রথম কথা হচ্ছে, আপনি এখন যখন বেরোচ্ছেন মানুষের রিয়াকশন কীরকম লাগছে? দ্বিতীয় কথা, আপনি যেটা বলছিলেন যে যে কোনো মানুষ বা যে কোনো দল জেতার জন্য নামে, কোন বিশ্বাসটা আপনার মনে আশা জাগাচ্ছে যে এই বছর আপনার ভোট পার্সেন্টেজ বাড়বে বা আপনি জিততে পারেন? প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে আপনাকে একটু মিলিয়ে নিতে বলবো, বীজপুর কিন্তু বাম অভিমুখ। ছবি থেকে বীজপুর কেন্দ্রে নির্বাচন হয়েছে, তার অধিকাংশ সময়ে কিন্তু বামপন্থীরা জিতেছে। সেটা তো একটা সময় গেলে গোটা পশ্চিমবঙ্গেই বাম অভিমুখী ঠিক। ছিল, অস্বীকার করছি না, কিন্তু সময়ের তো একটা পরিবর্তন কিন্তু হয়েছে ধরুন, আবার। বিভিন্ন কনস্টিটিউয়েন্সির রেজাল্ট তো আপনি বলতে পারবেন মেলালে। আপনি কৃষ্ণনগর, বহরমপুর, বীজপুর, চৌরঙ্গি, এগুলোর রেজাল্ট সব তো একই দাঁড়িপাল্লায় সমান আছে কি আপনার কাছে? তথ্য কি তাই কথা বলে? আমি আপনাকেই জিজ্ঞাসা করব যে সব তথ্য কি একই কথা বলে? না, সব তথ্য বলে না। তাহলে আমি সে কারণে উল্লেখ করেছি, দেখুন পেডিগ্রি একটা ফ্যাক্টর তো। ফলে বীজপুর কেন্দ্রের পেডিগ্রিটা কি, অর্থাৎ লেফট অভিমুখী, বাম অভিমুখী। সারা রাজ্যের মতন এখানেও আমরা পরাজিত হয়েছি, কথা ঠিক, কিন্তু আমাদের বিশ্বাস আছে এই কারণে, সর্বশেষ 2011-10 সালে যে পৌর ভোট হয়েছিল, যে ভোটটাতে 2009 লোকসভা নির্বাচনে বামপন্থীদের পরাজয় ইত্যাদির পরেও বীজপুর কেন্দ্রের দুটো তো মিউনিসিপ্যালিটি, একটা হালিশহর এবং কাঁচরাপাড়া। হালিশহর মিউনিসিপ্যালিটিতে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভোট গড়েছিলাম, এবং কাঁচরাপাড়া পৌরসভাতে আমরা এবং আমাদের বিরোধী পক্ষ সমান সংখ্যক আসন ছিল, টসে আমরা হচ্ছে যে হেরে গিয়েছিলাম, আমি বিরোধী দলনেতা ছিলাম। তাহলে 2009-এর পর 2010-এর পৌরসভা নির্বাচনে সারা রাজ্যে কিন্তু বামপন্থীদের পৌর নির্বাচনে বিপর্যয় হয়েছিল। প্রথম আপনাকে বিশ্লেষণ করতে হবে, গোড়া থেকে যেতে হবে। এক, দুই হচ্ছে যে আমরা সকলেই বুঝেছি যে ভোটটা কিভাবে হতো। ধরুন 30,000 ভোট প্রায় হচ্ছে যে আমাদের কেন্দ্র থেকে বাদ হয়েছে। তৃণমূল জিতেছে হচ্ছে যে 9,000 ভোটে লাস্ট লোকসভায়, কিছু বেশি, বীজপুর কেন্দ্র থেকে। লোকসভা না বিধানসভা? বিধানসভায় 13,000 মতন। লাস্ট ইলেকশনে ছিল যদি আপনি 9,000, দেখুন 2024 সালের ফলাফল ছিল হচ্ছে 9,000, পার্থভৌমিকের লিড ছিল 9,000 কিছু বেশি। 205টা বুথ। দীর্ঘদিন ধরে আমরা যে কথাগুলো বলে এসেছি বারংবার করে, যে ভোটার লিস্টের মধ্যে যে নাম আছে মৃত আছে, ভুয়া আছে। আপনাকে যদি আমি সোজা আপনি অঙ্কের ভাষায় যান, ভোট তো শুধু আবেগ না, ভোট তো শুধু মাইক প্রচার, লিফলেট বন্টন, দেয়াল লেখা না, ভোটের মধ্যেও তো অঙ্ক আছে। 205টা বুথে আপনি যদি পার বুথে কিচ্ছু করতে হবে না, ছাপ্পা দিতে হবে না, কিছু দিতে হবে না, যে মৃত ভোটার আছে বা স্থানান্তরিত, প্রতিটা বুথে যদি আপনি 50টা করে ভোট দিয়ে দেন, সেন্ট্রাল ফোর্সের কি ভূমিকা ছিল আমরা সকলেই জানি, রাজ্য পুলিশের ভূমিকাটাও জানি, প্রিসাইডিং অফিসারদের, পোলিং অফিসারদের ভূমিকাটাও আমরা জানি।
50 × 205 যদি আপনি গুণ করেন তাহলে কত দাঁড়ায়? 10,250। মার্জিন কত ছিল? 9,500। পাত কত হয়েছে? 30,000। এর থেকে আমি নির্বাচক মণ্ডলী সহ সকলের কাছেই বুঝব যে কি আশায় বুক বেঁধেছি, তা তো অঙ্কের ভিত্তিতেই বেঁধেছি। সেজন্যই তো বলছি যে সম্ভব। এখানের একটা প্রশ্ন আছে ভবিতা, সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড যে হয়েছিল, মানে কি আশার মধ্যে তো সব থেকে বেশি আশা সেক্ষেত্রে বিজেপির হবে, কারণ তারা দ্বিতীয়তে ছিল। আমি বলছি বামেদের আশাটা বীজপুর থেকে কোথায়? অবশ্যই আমি আপনাকে বলছি যে বিজেপি যখন ত্রিপুরাতে ক্ষমতায় এসেছিল, তখন বিজেপির কোনো পঞ্চায়েত বা স্বশাসিত জেলা পরিষদ, ওখানে উপজাতি পরিষদ বা বিধানসভায় একটা এমএলএ ছিল? আমরা একদম সরাসরি ক্ষমতায় এসেছি। তাহলে কি করে হয়েছিল? রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। এটা কেউ বলতে পারে না কোথায় এই জায়গাটায় যাবে। আপনি কি ভেবেছিলেন ট্রাম্পের এত ব্রুট মেজরিটি নিয়ে আসার পরে মামদানি সেখানে জিতে যাবে কয়েক মাসের মধ্যে? আপনি কি ভেবেছিলেন যে গত লোকসভা নির্বাচনে মোদি ওই রকম বিজয়ডঙ্কা বাজানোর পরেও কেজরিওয়ালের কাঁসর ঘণ্টা তাকে দমিয়ে দেবে? রাজনীতি সম্ভাবনার শিল্প, কেউ বলতে পারে না যে কি কোন জায়গায় সেটা যাবে। এই সম্ভাবনার শিল্প দিয়ে আসছি, যে ধরুন সম্ভাবনার ক্ষেত্রে আপনি ভালো প্রচার করলেন, জিতলেন, বা জেতার জন্য আপনি যে যে প্রচার করলেন, বীজপুরের কোন কোন কাজগুলো আপনার মনে হয় যে হয়নি, যেগুলো হওয়াটা প্রয়োজন? মানে আপনি কোন কোন ইস্যুগুলো নিয়ে ভোটে যাচ্ছেন? আমার একটা বিনয়ের সঙ্গে আপনার কথাতে আমার আপত্তি আছে যে যদি জিতলেন, আমি জিতবো, আমি এটা বিশ্বাস করছি, এটা আমি জোরের সঙ্গে বলছি, আমি জিতবো। দেখুন, মানুষ অনেকগুলো বিষয়কে গণনার মধ্যে আনে। নৈতিকতার প্রশ্নকে মানুষ যাচ করে, নীতিগত অবস্থানকে যাচ করে। আমি প্রথম বলছি, আমার জয়ের প্রথম ভিত্তি হবে আমি দল বদলু নই। বিজেপি এবং তৃণমূলের ভোট কেন আপনি পেতে পারেন এটা বলছেন, আমি বলছি অবভিয়াসলি পেতে পারি। ওই দুটো দলেই যারা ডেডিকেটেডলি দুটো দল করেছে, তারা আজকে ব্যাংক বেঞ্চার্স পেছনের সারিতে, দল বদলুরা প্রথমের সারিতে। ফলে সেই মানুষগুলোর ব্যথা আছে, যন্ত্রণা আছে। ফলে আমি তাদের প্রত্যাশা করছি একজন নীতি সম্পন্ন মানুষ হিসাবে যে ঝান্ডাটাকে ঝরে হাঁটা শুরু করেছি, আমার শেষ যাত্রাতেই আমার বুকের উপর থাকবে আমার সেই ঝান্ডাটা, তার লাল ঝান্ডাটা। এরকম আমার বিরোধী দলেও আছেন, তারা জীবনের শেষ দিন পর্যন্ত যাই ঝড় জল আসুক না কেন, যারা ঝান্ডা বহন করেই যাবেন তার নিজের দলে যে পথে হাঁটা শুরু করেছেন। ফলে তারা কিন্তু আমার মিত্র শক্তি, তারা কিন্তু আমার বন্ধু, কারণ তারা কিন্তু এই নৈতিকতার অবস্থানটা কিন্তু অন্তর থেকে তারা উপলব্ধি করেন আমি কারেক্ট। সেটা বিরোধী দল হলেও আপনি আশা রাখছেন? অবশ্যই, তো বললামই তো, আমি এই লক্ষ্য করে বিরোধী দলের মধ্যেও আছে যারা কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়ে এবং অনেক অপমান, অনেক কিছুর পরেও কিন্তু তারা তাদের লক্ষ্যে কিন্তু অবিচল। তারা তাদের ঝান্ডার প্রতি কিন্তু হচ্ছে যে এখনো পর্যন্ত তার প্রতি তারা দৃঢ়। 2008 সালে 26শে সেপ্টেম্বর কাঁচরাপাড়াতে বাস টার্মিনাস এবং স্টেডিয়ামের শিলান্যাস করেছিলেন কমরেড সুভাষ চক্রবর্তী, তদানীন্তন পরিবহন এবং ক্রীড়ামন্ত্রী। এই বাস টার্মিনাস এবং শিলান্যাস যখন রাজ্য সরকার কোনো ক্ষেত্রে কোনো অর্থ নিয়োগ করে, দেয়, আর্থিক অনুদান দেয় বা সাহায্য দেয়, বা তখন রাজ্য সরকারের প্রতিনিধি থাকে। আমি ছিলাম এই বাস টার্মিনাস স্টেডিয়ামের কমিটিতে সদস্য, রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে। স্টেডিয়াম এবং বাস টার্মিনাসটা 80% বেশি কাজ শেষ হয়ে গিয়েছিল, পালাবদল ঘটল। আজ পর্যন্ত সেই স্টেডিয়ামে হচ্ছে যে পূর্ণাঙ্গ করে করতে পারেনি তৃণমূল। 15 বছরের বেশি সময় বোর্ড হয়ে গেল। 2000 সাল থেকে পৌর বোর্ড পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস। 2011 সাল থেকে হচ্ছে যে তৃণমূলের বিধায়ক, পারেনি সেই স্টেডিয়ামকে পূর্ণতা দিতে। পাশের শহর কল্যাণীতে স্টেডিয়াম হয়ে গেল
সেখানে আই লিগের খেলা চালু হয়। রাজ্যের ক্রীড়া মানচিত্রে হচ্ছে যে কল্যাণী একটা গুরুত্বপূর্ণ স্থান উচ্চারিত হয়, যে কল্যাণী স্টেডিয়ামে খেলা দেখতে পাবো। আমার গর্বের শহর কাঁচরাপাড়া কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেল। তৃণমূল আসামির কাঠগড়ায় দাঁড়াবে না। আমার হালি শহরে আমি একটি রামপ্রসাদ খেলার মাঠ আছে, সেখানে আমরা স্টেডিয়াম করতে পারি। আমার কাছে তো দুটো লক্ষ্যই সাইমালটেনিয়াসলি। আমি যেমন কাঁচরাপাড়ার অসমাপ্ত কাজকে সম্পন্ন করব, আমি হালি শহর একটি নতুন কাজ শুরু করে তার শেষ করব। কারণ আমি তো বীজপুরের বিধায়ক যদি হই, তাহলে তো আমি হালিশহর এবং কাঁচরাপাড়ার সকলেই। আর আমার সুবিধা হচ্ছে যে আমি কাঁচরাপাড়ায় জন্মেছি, কিন্তু প্রাথমিক শিক্ষার পাঠ আমার হালিশহর। মানে দেখুন, উন্নয়ন তো একটা কনসিস্টেন্সি প্রসেস। ফলে দুটো শহরেরই যদি আমি সমান তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে ইমব্যালেন্সের দায়ে পড়বে আমার কনস্টিটুয়েন্সি। ফলে ইমব্যালেন্স তো আমি হতে দিতে পারি না। ফলে সেই জন্য আমি হালিশহরের কাজটাকেও সমান গুরুত্ব দিচ্ছি। ওখানেও ক্রীড়ার পরিকাঠামো গড়ে তুলে একটা স্টেডিয়াম করে প্রশিক্ষণ, খেলা চালু করা, বা মানে বড় বড় টুর্নামেন্টগুলো ইত্যাদি করা, আমি এটাকে করব। আমি সে কারণে কল্যাণীর কথা আপনাকে উল্লেখ করলাম। আমার ওখানে একটা বাস টার্মিনাস, সেটাকেও করা যায়নি। এটা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে। ফলে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের পরিকাঠামো ব্যবহার করে আমি দূরপাল্লার বাস চালু করব। দূরপাল্লার বাস মানে কি? দূরপাল্লার বাস মানে যেমন উত্তরবঙ্গে যাবে, সেমনি তারাপীঠ যাবে, বাস যাবে হচ্ছে যে আমাদের তারকেশ্বর যাবে, আবার ফুরফুরা শরীফও যাবে, আবার দীঘা যাবে, আবার যাবে হচ্ছে ঝাড়গ্রাম, আবার যাবে হচ্ছে পুরুলিয়া। অর্থাৎ ধর্মীয় স্থান এবং পর্যটন স্থানের সঙ্গে বীজপুরকে আমি যুক্ত করতে চাই। এক। দুই, আমার ওখানে যে বাস রুটগুলো আছে, সেই বাস রুটগুলোকে নিয়ে সিটি সার্ভিসকে আমি এক্সপ্যান্ড করতে চাই। কাঁচরাপাড়া শহরে যানজট হয়, বাসগুলো যত্রতত্র এসে দাঁড়ায়, কোনো প্রপারলি বাস স্ট্যান্ড নেই। ফলে কম্প্রিহেন্সিভ পরিকল্পনা করে যদি আমি সিটি সার্ভিস এবং হচ্ছে যে দূরপাল্লার সার্ভিসকে যদি করতে পারি একত্রীভূত করে, তাহলে যেমন শহরের যাত্রীরাও যেমন উপকৃত হবেন, মানুষেরও উপকৃত হবেন, আবার দূরে যাওয়ার ক্ষেত্রে এটা উপকৃত হবে। কাঁচরাপাড়া মানে হচ্ছে যে বীজপুর মানে হচ্ছে একটা গেটওয়ে। একধারে হচ্ছে যে নদিয়া, একধারে হচ্ছে হুগলি, আর আমার জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, যেখান দিয়ে কলকাতা। লকডাউন আপনাদের মনে আছে, আপনার লকডাউনের সময় যখন সমস্ত ট্রেন বন্ধ, আমি পরিবহন দপ্তরের আধিকারিক ছিলাম দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায়। আমি লকডাউনের পিরিয়ডে ধর্মতলা পর্যন্ত এবং সল্টলেক পর্যন্ত হচ্ছে বাস পরিষেবা দিয়েছিলাম মানুষের কাছে। বাস পরিষেবা কিন্তু মানুষ বিনামূল্যে নেয়নি। ওর থেকে কিন্তু আমার দুটো ভিউজ আছে, সরকারি পরিবহনকে তো বাঁচাতে হবে, ফলে মানুষ টিকিট কেটেই করেছেন, কিন্তু পরিষেবাটা তখন দরকার ছিল। অর্থাৎ আমার কর্পোরেশনও যেমন বেঁচেছে পরিবহন, যেমন মানুষ টিকিট কেটে উঠেছেন। আমরা প্রতিদিন মানুষের কাছে সকালবেলাতে গিয়ে বাসগুলিকে ছাড়তাম, প্রতিটি মানুষ কিন্তু টিকিট কেটে যেমন উঠতেন। অর্থাৎ পরিবহন যাতে দুর্বল না হয়, কারণ সেটা দুর্বল হলে তো আমি এই পরিষেবাটা দিতে পারবো না। আবার সেই সময় পরিষেবাটাও জরুরি করার কথা ছিল, সেটাকেও আমরা করেছি লকডাউনে ত্রাণ দেওয়ার সঙ্গে সঙ্গে। আমার বিশ্বাস যে যদি মানুষ সুযোগ দেয়, তাহলে আমার যেটুকু আমি সুযোগ পেয়েছি তা মানুষের জন্যই হচ্ছে যে কাজে লাগানোর চেষ্টা করেছি। ফলে আমার মনে হয়েছে এটা আমি করতে চাই। স্বাস্থ্যের ক্ষেত্রে আমার মনে হয়েছে কাঁচরাপাড়াতে একটি হাসপাতাল ছিল, এই হাসপাতালটার সঙ্গে আমার একটা আবেগ আছে, কারণ এই হাসপাতালে আমি ভূমিষ্ঠ হয়েছি। শিবানী হসপিটাল, একদম স্টেশনের গায়ে। এই হসপিটালটা কার্যত ঘাস জন্মে গেছে। ফলে কাঁচরাপাড়ার মানুষকে হয় কল্যাণীতে যেতে হয়, নাহলে কলকাতায় যেতে হয়, নাহলে নার্সিংহোম। ওটাকে আমি পূর্ণ রূপ দেব। কারণ একটা কথায় আছে না, যে ওই হাসপাতালেই কিন্তু আমি প্রথম মাতৃস্তন্য পান করেছিলাম। ফলে মায়ের ঋণ শোধ করাটাও আমার কাছে শিবানী হসপিটালকে মানে আবার পুনরুজ্জীবন ঘটানোটার মতনই একটা অঙ্গীকার। আপনার একটা পার্সোনাল কানেকশন আছে। তার সঙ্গে হালি শহরের যে মাতৃসদন আছে, সেটাকে আমি তার হালি শহরের মানুষকে তো আমি বঞ্চিত করতে পারি না। শুধু কাঁচরাপাড়া না, আমি তো বীজপুরের প্রতিনিধি। ফলে আমি সে কারণেই শিবানী হসপিটালের সঙ্গে সঙ্গে
হালিশহরের যে মাতৃসদন তাকেও আমি পূর্ণাঙ্গ রূপ দেব। আপনি একটা খুব ইম্পর্ট্যান্ট শব্দ এর মাঝখানে বলেছেন, সে উন্নয়ন। এই উন্নয়ন আমরা বিগত 15-16 বছর ধরে বিভিন্নভাবে শুনছি, বিভিন্ন দিক থেকে, হোয়াট এভার। এই যে আপনি যে ইস্যুগুলো বললেন, যে বাস স্ট্যান্ড বা ইত্যাদি, বাস আমি স্ট্যান্ড বলছি নয়, টার্মিনাস, বাস অনেক বড় ক্ষেত্র, স্ট্যান্ডটা তো ছোট ক্ষেত্র। হ্যাঁ, হসপিটাল ইত্যাদি। দেখা যাচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে প্রশাসনিক বৈঠক করেন, সেখানে তাদের দলের প্রতিনিধিরা যান, গিয়ে বলেন যে দিদি আমার একটা বাস টার্মিনাল লাগবে, কেউ বলে আমার একটা হসপিটাল লাগবে, কেউ একটা বলে ব্রিজ লাগবেন। উনি একটা একটা করে সব ওখানে প্রশাসনিক বৈঠকেই অ্যাপ্রুভ করে দেন। তা আপনি যদি ধরুন তৃণমূল জিতে গেল আর আপনি সিপিএমের বিধায়ক হলেন, তা ওনাদের প্রশাসনিক বৈঠকে তো বিরোধী কাউকে ঢুকতেই দেওয়া হয় না। আপনারা চাইবেন কোথা থেকে গিয়ে? মমতা ব্যানার্জির গভর্নমেন্টটা হোক আগে, তারপরে তো চাওয়া না চাওয়ার প্রশ্ন। আপনি ধরে নিচ্ছেন কি করে যে তার গভর্নমেন্ট হবে? আমি তো মনেই করছি না। আমি তো মনে করছি লেফটদের গভর্নমেন্ট হবে। লেফট তো অনেক বেশি ইউনিফাইড, আরও নতুন মিত্র হচ্ছে যে নিয়ে, সবাইকে নিয়ে, অর্থাৎ যে স্লোগান আমরা দিয়েছিলাম যে অর্থাৎ বাম তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত ভোটকে একত্রিত করার, সেই কাজে তো অনেকটা সাকসিডেড আমাদের নেতারা, অনেকটা সফলতা পেয়েছেন। ফলে ওর গভর্নমেন্ট হবে কিনা আগে আপনি দেখুন, তারপরে তো সহায়তাচার। আপনার প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন কিন্তু এসে গেল, তাহলে আমাদের বিধায়ক এই বাস টার্মিনাস এবং স্টেডিয়ামকে পূর্ণতে দেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিলেন? এই ধরনের প্রশাসনিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করেছিলেন, না দর্শকের ভূমিকা পালন করেছিলেন? এটাও কিন্তু আমার বীজপুরের গণদেবতাদের কাছে কিন্তু প্রশ্ন উঠে যাবে। ইউ আর রিয়েলি আ গুড পলিটিশিয়ান। তো যাই হোক, আমি ছোট্ট লিটল বিট, হ্যাঁ প্লিজ 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 প্লিজ। কারণ দেখুন খেলাটার সঙ্গে বীজপুর বা কাঁচরাপাড়ার একটা বড় আবেগ আছে। কলকাতা মাঠের বড় বড় স্বনামধন্য খেলোয়াড়রা, আন্তর্জাতিক মানের ক্ষেত্রে খেলোয়াড়রা কিন্তু কাঁচরাপাড়ায় তারা জন্মগ্রহণ করেছে। কবিতা গারারির নাম আপনি শুনেছেন, মনা দত্তের নাম আপনি শুনেছেন, প্রকাশ বিশ্বাসের নাম শুনেছেন। এরা কলকাতা মাঠের সব নাম কাঁপানো লোক। সেই কাঁচরাপাড়ায় একটা স্টেডিয়াম নেই, যন্ত্রণা হয় না? আমাকে তো প্রতিদিন কুরে কুরে খায়। কল্যাণীর উদাহরণটা শুধু দিয়েছি তা না, আমি মনা দত্ত, কবিতা গারারিদের সুনাম এবং তাদের কেউ তো আমি কাজে লাগাতে পারলাম না। গোটা পশ্চিমবঙ্গে একটা সম্ভবত কঠিনতম লড়াইয়ে বামপন্থীরা যাচ্ছে, কঠিনতম ভোট। আমি এই কারণে বলছি যে মেবি 2021-এর ভোটের পর, মানে 21-এর ভোটে বামপন্থীরা বিধানসভায় সংখ্যায় শূন্য হয়েছিল, কিন্তু তথাপি 16 থেকে 21 অবধি বামপন্থীদের একটা বড় সংখ্যা বিধানসভায় প্রতিনিধিত্ব করছিল। এই প্রথম এমন একটা ভোটে বামপন্থীরা যাচ্ছে যেখানে লোকসভা এবং বিধানসভায় তাদের প্রতিনিধি শূন্য। এই লড়াইটা পার্টিকুলারলি আপনাদের জন্য কতটা টাফ, এক, রাজ্য জুড়ে? দুই, এই ভোট থেকে মানুষের কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন কি? আমি শুধু আপনার কেন্দ্র বলছি না, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে সারা রাজ্যে লড়াই দিতে পারে বামপন্থীরা। আপনি বলুন তো যে অন্য কোনো দল হলে এই লড়াইয়ের ময়দানে তারা থাকতো, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত? তাহলে সিপিআইএম এবং বামপন্থী দলগুলোর আদর্শগত ভিত্তির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যদি তার ভিত্তি না থাকতো, তাহলে বামপন্থার পুনরুজ্জীবনের স্লোগান নিয়ে সে রাস্তায় নামতে পারত না। তাহলে উপাদান আছে, এই স্লোগান তৈরি হয়েছে তো উপাদান থেকেই তো স্লোগান তৈরি হয়েছে। ফলে লড়াই তো কঠিন। লাল ঝান্ডার লোকেদেরই তো সারা পৃথিবীর ইতিহাসে শিক্ষা, বিপ্লব থেকে সংসদীয় গণতন্ত্রের সর্বত্রই হচ্ছে কঠিনতম বিষয়গুলিকে সহজ করেই জয়যাত্রা বা বিজয় অর্জন করাটাই তো ইতিহাসের শিক্ষা। আর একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যে অবাঙালি ভোটার, মানে ধরুন বিজেপি যে বক্তব্যটা বা যে তারা যে ভোট স্ট্যাটিস্টিক্সটা দেখছে বা দেখাচ্ছে, ইনফ্যাক্ট সেখানে যারা অবাঙালি বা মূলত হিন্দিভাষী মানুষজন আছে, সেই এরিয়াতে বিজেপির একটা ভালো রেজাল্টের প্রবণতা থাকে। সেখানে ধরুন আপনার যে বীজপুর বিধানসভা, সেখানে একটা বড় অংশ তো অবাঙালি ভোটারও আছে। আপনি কি এই মানুষগুলোর ভোট পাওয়ার জন্য আশাবাদী, বা
এন্টায়ার সিপিআইএম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি কি মনে করেন যে অবাঙালি ভোটার, যেটা বিজেপির ভোট ব্যাংক, সেখানে আপনারা থাবা বসাতে পারবেন? বিজেপির ভোট ব্যাংক বলে কোনো কথা নেই। আমি আগেও বলেছি যে ভোটার কারো সিন্ধুকে রাখা নয়। অবাঙালি মানুষরা যারা এখানে বাস করেন, ভাষাগত দিক থেকে হয়তো বাংলা তাদের মাতৃভাষা নয়, কিন্তু সংস্কৃত দীর্ঘদিন বসবাস করার জন্য করতে করতে ওরা কিন্তু আমাদের বাংলা বাঙালি কালচারের সঙ্গে কিন্তু অনেকটাই অ্যাকাস্টম। এখানে জন্মেছে, এখানে পড়ছে, আমাদের বন্ধু বান্ধব ইত্যাদি, আমাদের সংস্কৃতি কর্মকাণ্ড ইত্যাদির সঙ্গে কিন্তু অনেকটা ওরা একাত্মীভূত হয়েছে। আমাদের এখানে জুট মিল আছে যার বড় অংশের শ্রমিক হচ্ছে হিন্দিভাষী। তাহলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ট্রেড ইউনিয়ন বেল্ট, তো সেইখানে হিন্দিভাষী মানুষরাও কিন্তু এই শ্রমিক আন্দোলনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা নেতৃত্ব দিয়েছেন, এটাকে অস্বীকার করতে পারে না। ফলে হিন্দিভাষী মানুষরাও কিন্তু তৃণমূলের জমানাতে তারা কিন্তু বঞ্চিত হয়েছেন। আমাদের ওখানে যে হিন্দি স্কুলগুলো আছে, যেমন কাঁচরাপাড়া পৌরাঞ্চলে মানধারী আরপি স্কুল, এগুলো হয়তো আমরা রাজ্যের সব মানুষ জানে না। আমাদের জনতা স্কুল, হালিশহরের ক্ষেত্রে আদর্শ হিন্দি বিদ্যালয়, এইগুলোতে আমরা 11-12 চালু করেছিলাম পশ্চিমবাংলায় অন্যান্য বাংলা মাধ্যমের স্কুলগুলোর সঙ্গে সঙ্গে। দুর্ভাগ্যের বিষয় এই স্কুলগুলোতে সায়েন্স স্ট্রিমগুলো উঠে গেল। তাহলে সত্যি যদি হিন্দিভাষী মানুষদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা ইত্যাদি থাকতেন, কারণ তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের অবহেলা অনাদর তাদের করা হতো না। দুই হচ্ছে যে বাংলা মাধ্যমে যদি শুধু মেয়েদের স্কুল থাকতে পারে, হালিশহরে অন্নপূর্ণা গার্লস যদি থাকতে পারে, কাঁচরাপাড়ায় যদি ইন্ডিয়ান গার্লস থাকতে পারে, যেখানে একটা এত অংশের অবাঙালি মানুষ আছে, তাহলে সেখানে অবাংলা ভাষী হিন্দিভাষী মেয়েদের একটা স্কুল হতে পারতো না 15 বছরে? কেন হলো না? আমি এটা করব, এটা আমি বুঝেছি যে এইটা হলে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে। হিন্দিভাষী অঞ্চলে আমি ঘুরে দেখেছি, মানুষের কাছে কথা বলে দেখেছি, বড় একটা অংশের যুবকরা হচ্ছে যে মিলিটারিতে তারা হচ্ছে নিয়োগ পরীক্ষায় যোগদান করে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাশ করে সবেতে উত্তীর্ণ হওয়ার পরে চাকরিতে জয়েন করবার ক্ষেত্রে বা অনেকে প্রফেশনাল জয়েন করবার ক্ষেত্রে তাদের চাকরিগুলো তারা টার্মিনেট হয়ে যায়, বা সব কিছু পাশ করার পরেও চাকরিতে যোগ দিতে পারে না। এসসি এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে ভীষণ গণ্ডগোল। পৌরসভাগুলো তৃণমূলের, অ্যাডমিনিস্ট্রেশন তৃণমূলের, তাদের কোনো ভূমিকা থাকে না। আমাদের এই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে, কারণ আমরা এই মানুষগুলো, এই বেকার যুবকগুলো কাজের দিক থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি কাজের কথা বললেন, শিক্ষার কথা বললেন। বেশ কিছু বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসছে। আপনি কি মনে করেন যে এই, যদিও পার্থ চট্টোপাধ্যায় দেখছিলাম যে জেল থেকে বেরিয়ে একটি মিডিয়া চ্যানেলের সাক্ষাৎকারে বলছিলেন যে দুর্নীতি নাকি কোনো ইস্যুই না ভোটে, হোয়াট এভার, আপনারা কি মনে করেন যে এই যে শিক্ষা বা স্বাস্থ্যক্ষেত্রের যে দুর্নীতি হয়েছে, এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে আগামী ভোটে? অবশ্যই হবে। এবং সেই দুর্নীতির বিরুদ্ধে যারা ভোট দেবেন, সেই অ্যাডভান্টেজটা বিরোধী দল হিসেবে সিপিএমই পাবে ইনস্টিড অফ বিজেপি। দুর্নীতি তো প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছে। কোন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে আপনি বলুন তো? একদিন আমরা বলতাম বাংলা যা ভাবে ভারত তাই ভাবে, বাংলা নিয়ে আমরা গর্ব করতে পারতাম। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা, বালি ইত্যাদি নিয়ে যেভাবে দাঁড়িয়ে সরকারকে কোর্ট যেভাবে দাঁড়িয়ে ভৎসনা করছে, যেভাবে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছেন, জাজমেন্ট দিচ্ছেন, তাতে দাঁড়িয়ে তো সত্যি সত্যি সকলেই বুঝেছে যে দুর্নীতির একটা কালো মেঘ এই রাজ্যটার উপরে হচ্ছে বিচরণ করছে। এটাকে সরাতে হবে। এবার আপনি একটা কথা বলুন যে যেখানে মানুষ ভেবেছিল যে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি আছে, তৃণমূলকে জব্দ করতে বিজেপিই পারবে, তৃণমূল বিরোধী ভোটটা বিজেপিতে চলে গেছিল, সেইখানে যে যে ধরুন আজকেও তো সিপিএম কার্যত কোনো ক্ষমতাতেই নেই,
কিন্তু সেখানে কোন ভরসাতে মানুষ আবার ফিরে আসবেন, কোন ভরসায় মানুষ পাবেন যে বাই এনি চান্স যদি তৃণমূল দ্বারা তারা অত্যাচারিত আবার হন, তাহলে বামপন্থীরা প্রোটেকশন দিতে পারবে তাদেরকে? অবশ্যই পারবে। পারবে এই কারণের জন্যই, কারণ মানুষও কিন্তু বুঝেছেন। ধরুন বিজেপি কি সবাইকে প্রোটেকশন দিতে পেরেছে? পারেনি তো। বরং আপনারা আপনি যদি পর্যবেক্ষণ করে দেখেন, বিজেপির দুর্নীতিগ্রস্ত লোকগুলো কেউ তৃণমূলে গেছে, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত লোকগুলো হচ্ছে যে আবার কেউ বিজেপিতে এসেছে। কিন্তু বামপন্থীদের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু বিরল। ফলে বামপন্থীরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এবং মানুষকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে শিরদাঁড়া টানটান করে দাঁড়াবে, তা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রামগুলোর মধ্য দিয়ে কিন্তু প্রমাণ পাচ্ছে। ফলে সেই কারণেই হচ্ছে যে বামপন্থীদের পক্ষে মানুষ কিন্তু থাকবে। আর একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি নিয়ে যেহেতু কথা হলো, যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুলে তো শুধু শিক্ষক নিয়োগ না, বহু স্কুল বন্ধও হয়ে যাচ্ছে। তা আপনাদের এলাকায় কি এর কোনো বিরূপ প্রভাব পড়েছে? আপনি কি সেটা দেখেছেন? ভীষণভাবে প্রভাব আছে। ধরো বলে না যে বৃষ্টির জল যদি ছাদে পড়ে তাহলে কার্নিশ দিয়ে বুঝিয়েও তলায় পড়বে। সারা রাজ্যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তা আমার অঞ্চলের প্রভাব পড়বে না, কারণ তৃণমূলের নীতির কারণেই ওটা হচ্ছে। 109টা কাঁচরাপাড়া হালিশহর মিলিয়ে 109টা প্রাইমারি স্কুল ছিল, তার 46টা উঠে গেছে। একটা অংশ ধুঁকছে ছাত্রছাত্রীর অভাবে, শুধু ছাত্রছাত্রী না, শিক্ষকের অভাবেও তারা ধুঁকছে। উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর অনেকগুলো স্কুল আগামী দিনে সংকটাপন্ন অবস্থায় চলে যাবে, কারণ ছাত্রছাত্রী পাচ্ছে শুধু না, তারা শিক্ষকও পাচ্ছে না, কারণ এসএসসির নিয়োগ নেই। ফলে স্কুল বাঁচানো মানে ছাত্রদেরকে যেমন স্কুলে আনা প্রয়োজন, তেমনি সেই স্কুল শিক্ষাকে আকর্ষণীয় করে তোলা এবং ছাত্রদের স্কুল শিক্ষা থেকে নিয়ে তারা আগামী দিনে পথ চলবে, এই ধারণা ইংলিশ মিডিয়াম স্কুল নয়, বাংলা মাধ্যমের স্কুলগুলোই তাকে যথার্থতা দিতে পারবে। এর জন্য প্রয়োজনীয় শিক্ষক। এসএসসিতেই তো রিক্রুটেড হচ্ছে না, তাহলে কি করে হবে? স্কুলে শুধু ছাত্র আসলে হবে না, ফলে শিক্ষকেরও প্রয়োজন আছে। যে জিনিস আমরা দেখছি, এই শিক্ষার সঙ্গেই কিন্তু হচ্ছে যে কর্মসংস্থানের প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ শিক্ষা হচ্ছে মানুষকে উৎপাদনশীল করে তোলে। এই যে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা পাশ করছে, তাদের ভবিষ্যৎ কি? রাজ্যের বাইরে চলে যাওয়া? তাহলে তো রাজ্যে পিএসসি কোথায় রিক্রুটমেন্ট আছে? আমি যে পরিবহন সংস্থায় কাজ করতাম, অফিস থেকে শুরু করে যারা হচ্ছে যে চালক এবং পরিচালক অর্থাৎ ড্রাইভার কন্ট্রাক্টর, সবই তো এজেন্সি দিয়ে নিয়োগ হয়। কোনো স্থায়ী নিয়োগ আছে কোনো সরকারি প্রতিষ্ঠানে, কোনো কলেজে? আবার যাদেরকে নিয়োগ করেছেন তাদের তো দলীয় আনুগত্য, কোনো তো সেই ধরনের যে ইন্টারভিউ প্রথাগত যেভাবে রিক্রুটমেন্ট হয়নি। কিন্তু 15 বছরে কটা লোককে পার্মানেন্ট করেছে? দলীয় আনুগত্যের লোকেদের ছেড়ে দিন, অন্য লোকেদের। আমরা বলছি, আমরা বামপন্থীরা পশ্চিমবাংলায় সরকার গড়লে এই ক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে স্থায়ীকরণ করবো, অর্থাৎ সমস্ত সরকারি প্রতিষ্ঠানে যারা দৈনিক বা যারা চুক্তিভিত্তিক কর্মী আছে, দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, তাদেরকে আমরা স্থায়ীকরণ করব। এটা আমরা রং দেখব না। আপনাদের স্মরণে আছে 1977 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে গনি খান চৌধুরী বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, সেই দপ্তরে বিভিন্ন নিয়োগ তারা করেছিলেন। শুনেছি আমি কথা যে একসময় সিগারেটের প্যাকেটেও নাকি লিখে দিয়েছে একটা রিক্রুটমেন্ট হয়েছিল। তাহলে পরবর্তীকালে বামফ্রন্ট আসার পরে তো কাউকেই সেই ক্ষেত্র থেকে তাড়িয়ে দেয়নি, প্রত্যেকেই সম্মানের সঙ্গে চাকরি করেছেন। তাহলে আমার কেন্দ্রে যে কলেজ আছে, যে দুটি মিউনিসিপ্যালিটি আছে, তাদের যারা দৈনিক চুক্তিভিত্তিক যারা কর্মী আছেন তাদেরকে আমরা স্থায়ীকরণ করব। সিভিক পুলিশ যারা এই ঝড় জল রোদের মধ্যে ডিউটি পালন করে পুলিশ কর্মীদের মতন, তাদেরকে আমরা স্থায়ীকরণ করব। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনি উত্তর 24 পরগনার একটা সিটেই দাঁড়িয়েছেন, আমি বিশেষ প্রসঙ্গে যাচ্ছি না, পানিহাটির মেয়ে, তার সাথে যে ঘটনাটা ঘটলো, অভয়া আরজিকর ইস্যু বা নারী সুরক্ষা, আপনি কি মনে করেন যে এটা একটা ইস্যু হবে আপনার নারী বিধানসভা সুরক্ষা তো কেন্দ্রে? অবশ্যই ইস্যু। আমি তো সবসময় বলছি, আমার কেন্দ্রের মা বোনেরা সহ রাজ্যের যেখানে থাকুক না মা বোনেরা,
তারা যাতে পড়তে গিয়ে বা কর্মস্থলে গিয়ে যতক্ষণ না ফিরছেন বাড়ির লোকেদের যেন কামদুনি বা পার্কস্ট্রিট বা অভয়ার কাণ্ড তাদেরকে যাতে তাড়া না করে। নারী সুরক্ষার কোশ্চেনটা আমরা গ্যারান্টি সৃষ্টি করব, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শুধু না, সেটাকে বাস্তবায়ন করব আমরা। কিন্তু এটাও তো ফ্যাক্ট যে কেন্দ্রীয় সরকারের যে ডেটা পাবলিশ হয়েছিল সেখানে বিগত বেশ কয়েকটা বছরে কলকাতাকে সেফেস্ট সিটি নারী সুরক্ষার ক্ষেত্রে ঘোষণা করা হয়েছিল। তৃণমূল তো বলছে যে এক আধটা বিচ্ছিন্ন ঘটনা একটা এন্টায়ার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্রেজেন্ট করে না। ঠিক বলছেন, এ কথাটা তো পার্কস্ট্রিট কি কলকাতার বাইরে? কামদুনি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যে নারীদের নির্যাতনের ঘটনা, যাকে একসময় মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রের ঘটনা থেকে শুরু করে সব কিছুকেই ছোট বলেছিলেন, সেগুলো তো পরবর্তীকালে ছোট ছিল, অভয়া তো তার পূর্ণতা পেয়ে গেল নির্যাতনের তথ্য। ফলে উনি তো অনেক কথাই বলেন, কখন কি বলেন তার খেয়াল নেই। ফলে নারীর সুরক্ষার প্রশ্নটা আমাদের কাছে টপ প্রায়োরিটি। আমি নারীর ক্ষমতায়নের প্রশ্নে বলেছি, নারীদের স্বনির্ভর করার প্রশ্ন আমি নির্দিষ্টভাবে বলেছি, চাকরিতে মহিলাদের সংরক্ষণের কথা নিশ্চয়ই যেরকম বলেছি। আমরা মহিলাদের, মায়েদের, বোনেদের সম্মান রক্ষার প্রশ্নে আমরা সবচেয়ে বেশি অতন্দ্র ভূমিকা পালন করব, যাকে বলা যায় যে আমরা ওয়াচডগ হিসাবে হচ্ছে যে সেই ক্ষেত্রে ভূমিকা পালন করব। এটা বামপন্থীরা বরাবরই করেন, এটা আমাদের একটা ঐতিহ্য পরম্পরাতেই আছে। সেই ক্ষেত্রে মহিলা আসন সংরক্ষণের কথা তো আমরাই সারা ভারতবর্ষে প্রথমে সবচেয়ে সোচ্চার বলেছি। পশ্চিমবঙ্গই তো সেই রাজ্য যেখানে মহিলাদের জন্য পঞ্চায়েত এবং পৌরসভায় যেটা রাজ্যের সুযোগ ছিল তাকে হচ্ছে যে আমরা রূপায়ণ করেছি। পশ্চিমবঙ্গই তো প্রথম রাজ্য। ফলে পশ্চিমবঙ্গে এই ইতিহাস তো আমরা করেছি, আমরা তো তাকে বাস্তবে লোকের দেখিয়েছি জনমানসে যে আমরা করতে পারি। ফলে আমরা অনেক বেশি পরীক্ষিত। এক হাঁড়ি ভাতের মধ্যে একটা চাল টিপলে বোঝা যায় যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। আমরা শুধু বলেছি তা না, প্রয়োগ নীতি যা ঘোষণা করেছি তাকে বাস্তবায়নের মধ্য দিয়ে তাকে আমরা মূর্ত করেছি। ফলে আমরা নারীর ক্ষমতায়নের প্রশ্নে, নারীকে মর্যাদা দেওয়ার প্রশ্নে আমরা হচ্ছে যে সেই প্রশ্নে এবং তার সুরক্ষার প্রশ্নে আমরাই হচ্ছে যে সবচেয়ে বামপন্থীরাই হচ্ছে সেফ, এবং বামপন্থীরা এই নিরাপত্তা দিতে পারে, এটা মানুষ বিশ্বাস করে। আপনার সাথে তো অনেক বিষয় নিয়ে, রাজ্য নিয়ে কথা হলো। আপনি মনে করেন যে এই বিষয়গুলোর বাইরে আর কোন কোন স্থানীয় ইস্যু আছে বীজপুরের ক্ষেত্রে, যে স্থানীয় ইস্যুগুলো আপনাদের এই ভোটে ফ্যাক্টর হতে চলেছে? দেখুন, স্থানীয় ইস্যুতে বড় জিনিস হচ্ছে কাঁচরাপাড়ায় জল সমস্যাটা ভীষণ। ফলে এই জল সমস্যার আমরা সমাধান করব। গৌতম দেব তখন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং মিনিস্টার ছিলেন, গঙ্গার জলকে পরিশ্রুত করে জল সরবরাহের ক্ষেত্রে তার দপ্তর একটা বড় ভূমিকা পালন করেছিল। কিন্তু তৃণমূল আসার পর থেকে এক্ষেত্রে তাদের কোনো ভূমিকা পালিত হয়নি। ফলে এই জল সমস্যার সমাধানটা আমার কাছে একটা টপ প্রায়োরিটি। তার সঙ্গে হচ্ছে এই যত্রতত্ত্ব জলাজমি ভরাট করা, পুকুর ভরাট করার ফলে নিকাশি সমস্যাও কিন্তু শহরগুলোতে কিন্তু একটা প্রকট আকার ধারণ করেছে। ফলে হালিশহরে এটা একটা বড় সমস্যা, ফলে এটা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন জনগণের কাছ থেকে কর চাপানো যাবে না। কাঁচরাপাড়া পৌরসভাতে জঞ্জাল কর আরোপ হয়েছে। আমরা আন্দোলন করে কিছু সময়ের জন্য ঠেকিয়েও দিয়েছিলাম। দেখুন, জঞ্জাল কর আমরা পৌরপ্রধানকে ডেপুটেশন দিতে গিয়ে জানতে চেয়েছিলাম যে কেন জঞ্জাল কর বসিয়েছেন। প্রতিটা বাড়ি থেকে প্রতি মাসে 30 টাকা করে নেন, কেন নেবেন? কারণ নির্মল মিশন প্রকল্পে প্রতিটা পৌরসভাকে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ সাহায্য করা হয়, অর্থ বরাদ্দ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুডা, স্টেট আরবান ডেভেলপ এজেন্সি, তারা এই দায়িত্বটা পালন করে। ফান্ড তাদের মধ্য থেকেই পৌরসভাগুলিতে আসেন। আমরা দেখেছি পৌরসভা প্রাপ্ত তথ্য আপনারা নিয়েছি যে নির্মল বাংলা মিশনে যারা হচ্ছে যে এই প্রকল্পের মধ্যে 2 ধরনের অর্থ দেওয়া হয়। এক হচ্ছে যারা নির্মল বন্ধু, যারা জঞ্জাল বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন, তাদের বলা হয় নির্মল বন্ধু। আর যারা এই কাজে সহায়তা করেন, পরিদর্শকের ভূমিকা পালন করেন, তারা নির্মল সাথী। নির্মল বন্ধুরা পান 302 টাকা, নির্মল সাথীরা যারা সুপারভাইজার তারা 203 টাকা করে পান। এই পুরো টাকাটা
কখনো প্রতি মাসে, কখনো হচ্ছে যে 2 মাস বা 3 মাস অন্তর হচ্ছে যে একসঙ্গেই হচ্ছে যে ফান্ড হিসাবে তারা পাঠান, সুডার মাধ্যমে আসে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে যখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু চালু হয়েছিল বামফ্রন্ট আমলে, তখন কিন্তু এই অর্থ বরাদ্দ ছিল না। তাহলে আজকে যখন এই অর্থ পাওয়া যাচ্ছে এবং কাঁচরাপাড়া পৌরসভাতে আমরা দেখেছি যে প্রায় 95 কোটি টাকা তারা এই সময়কালের পেয়েছে, তাহলে জঞ্জাল কর কেন বসালেন? আমরা পরিষ্কার বলতে চাই, আমরা জঞ্জাল কর হচ্ছে হচ্ছে আমাদের সময় এসব থাকবে না। আমাদের মনে হয় জল করও এরা ভবিষ্যতে বসাবে, এবং এক্ষেত্রে কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে কিন্তু পার্থক্য কিছু হবে না। ফলে স্মার্ট মিটার বামপন্থীরাই বা সেগুলো- ইত্যাদির হ্যাঁ, ক্ষেত্রে কারেক্ট। স্মার্ট মিটার তো আমরা কাঁচরাপাড়া কেন, সারা রাজ্যেই বামপন্থীরা ঢুকেছে এই ভয়ঙ্কর প্রভাব থেকে। কিন্তু আপনি রাজ্য সরকারের কোনো অর্ডার দেখেছেন যে স্মার্ট মিটার আর এখানে কার্যকর হবে না? সেইটা হচ্ছে যে ঘোষণা করার সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশিকা চালু হয়েছে। এই বিদ্যুৎ পলিসি নিয়ে আপনাদের এজেন্ডা কি? কেন্দ্রীয় সরকার তো কার্যত এবং রাজ্যের সরকারও তো গরিব মানুষ। আগে আমাদের বিদ্যুৎ নিগম ছিল, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগম, আপনি জানেন সুজন চক্রবর্তী একসময় চেয়ারপারসন ছিলেন। গরিব মানুষকে বিদ্যুৎ ব্যবহার, সেচের কাজে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাবসিডি দেওয়া হতো। স্মার্ট মিটার তো সাবসিডি তুলে দিয়ে ফেলো করি মাকো তেলের নীতি হচ্ছে ছিল স্মার্ট মিটার। ফলে সেটাকে আমাদের আন্দোলনে বাধ্য হয়েছে, এবং আমরা বলছি বিদ্যুৎ একটা মানুষের ব্যবহারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। ফলে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আমরা খুব নির্দিষ্ট স্মার্ট মিটার আমরা যেমন রুখেছি, বা স্মার্ট মিটার যেমন আর বামপন্থীরা আসলে তার আত্মপ্রকাশ করবে না, চিরতরে নির্মূল হবে, তেমনিভাবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রথম 100 ইউনিট ব্যবহারের ক্ষেত্রে এই বিদ্যুৎ ব্যবহার বিনামূল্যে হচ্ছে যে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। পরের 100 হচ্ছে যে 50% অর্থাৎ অর্ধেক দামে ব্যবহার করতে পারবেন। এই নীতি কিন্তু আমরা বামপন্থীরা ঘোষণা করেছেন, এবং এই নীতি রাজ্যে বামফ্রন্ট সরকার হবে, নিশ্চয়ই এটা কার্যকর হবে, এবং আমরা সেই নীতি রূপায়ণ করব। আমি বিধায়ক হিসাবে সেই দায়িত্ব পালন করতে পারবো বলে আমাদের কাছে বিশ্বাস আছে। অনেক ধন্যবাদ। আপনার সামনে একটা লড়াই আসছে, আমি আশা করি যে আপনি সেই লড়াই খুব সুন্দরভাবে লড়বেন। আপনাকে শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।